নর্মদে হর। কাল পিছনে ফেলে এলাম বোরা গ্রাম। এই বোরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। বোরা গ্রামে একটা ছোট আশ্রম ছিল। এক গৃহস্থ, তিনি সেখানে এই পরিক্রমা মরশুমের জন্য সেবা দান করেন। তো সেখানে রাত্রিবেলা রুটি, পাউরুটি বলছি, এই গমের রুটি আর তার সঙ্গে বাঁধাকপি টমেটোর সবজি, এই খেয়েছিলাম ভরপেট। সকালে উঠে রাস্তার ধারে প্রাতঃকৃত্য এবং ঠান্ডা জলে চান বেশ করে নিয়ে পুজো পাঠ করে 24 তারিখ সকালে এই রাস্তায় এগিয়ে চলেছি। পাহাড়ি গ্রাম, রাস্তাও পাহাড়ি, যথারীতি উঁচু নিচু। এখন খানিকটা খাড়াইতে চলছি, দুপাশে বাঁশ ঝোপ। খুব সুন্দর জায়গা, ছবির মতো সুন্দর শহর, পরিচ্ছন্ন, কোথাও নোংরা বিশেষ নেই। জল অনেক দূর থেকে আনতে হয়, নদী থেকে লম্বা পাইপ দিয়ে পাম্প করে আনতে হয় জল। দিনের মধ্যে একটা সময় পাম্প চালিয়ে, বিদ্যুতের ব্যবস্থাও খুব ভালো নেই, কারেন্টের লাইন গেছে কিন্তু সব ঘরে বিদ্যুৎ নেই। তো সেই পাম্প চালিয়ে সব বড় বড় ঘড়া আছে, বালতি আছে, সব ভর্তি করে রেখে দিতে হয় সারা দিনের জন্য। পরিক্রমাকারী সংখ্যা যদি অনেক বেশি থাকে তাহলে আশ্রমের বেশ অসুবিধাই হয়, তবুও তারা চালাচ্ছে তীর্থযাত্রীদের জন্য কত কষ্ট করে। তো এ কদিন ঠান্ডার বালাই ছিল না, কিন্তু এটা পাহাড়ের উপরের গ্রাম তো। এখন সকালে প্রায় 8টা বাজতে চললো, বেশ ঠান্ডা, কনকনে ঠান্ডা। কিন্তু খানিকক্ষণের মধ্যেই যখন রোদ্দুর উঠবে তখন পাওয়া যাবে যে সূর্যদেবের তেজ কতখানি। জঙ্গলটি ভারী সুন্দর, পাতা ঝরার মরশুম সেগুন গাছের, আর এরকম শুকনো এই খড়খড়ে পাতা। সেগুন গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে এই একটা বিশেষত্ব, কোনো জন্তু কিন্তু লুকিয়ে আক্রমণ করতে পারবে না, দূর থেকে তার পায়ে চলার আওয়াজ পাওয়া যাবেই, যেই হোক। সামান্য একটা পাখি জমিতে বসলেও খড়খড় আওয়াজ উঠছে। আর এই জঙ্গলের কানা দিয়েও দেখছি সব হচ্ছে ফসল তুলে নিয়েছে, কোথাও মক্কা আর কোথাও বাজরা। তো এইসব রাস্তা কিন্তু খুব বেশি দিনের নয়, এই সরকার থেকে করে দিয়েছে এই রাস্তা, অনেক ভীষণ সুবিধা হয়েছে সবার। বাইক নিয়ে অন্তত মানুষের জীবনযাত্রা অনেকখানি পরিবর্তন হতে শুরু করেছে। নইলে আগে এসব জায়গায় প্রচণ্ড কষ্ট হতো তাদের। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ, ঘোড়া না খচ্চর, গাধা খচ্চর এইসব ছিল প্রচুর, তার পিঠে করেই সব মাল বইত। তো আপাতত ক্যামেরা বন্ধ করি, কারণ চলতে পাহাড় চড়ছি, খুব দম লাগছে, কথা বলা মুশকিল। তো সূর্য দেবতা উঠে গেছে আগেই, পাহাড়ের আড়ালে আছে, দর্শন করি। নর্মদে এখন আমি রাজবাড়ি থেকে 6-7 কিলোমিটার আগে আছি। এখন যাচ্ছি সুন্দর একটি পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে।
দুই পাশে ছোট ছোট কুড়ে ঘর এরকম, আর এরকম পাশেও আছে, দুই পাশে পাহাড় জঙ্গল, মাঝখানে রাস্তা। এখানে যে কটি ঘর আছে মোটামুটি শক্তপোক্ত এবং ইটের দেওয়াল দিয়ে সুন্দরভাবে তৈরি। আর রাস্তার দুপাশে প্রচুর পলাশ গাছ, এই পলাশ গাছে রং ধরতে শুরু করেছে। আর মাসখানেকের মধ্যেই, এই জানুয়ারি মাস তো, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই এখানে পলাশে ভরে যাবে। কারণ যেখানে যত তীব্র গরম এবং প্রখর সূর্যের তাপ, সেখানে পলাশ তাড়াতাড়ি আসে ফুল। এ পর্যন্ত 5-6টি গাছে দেখলাম পলাশ ফুল ভর্তি হয়ে গেছে। পাখির কিচিরমিচির সব জায়গাতে, সব গ্রামে। রোজ দিনই একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে সন্ধেবেলা যে আশ্রম বা যে আশ্রয়ে যাচ্ছি, প্রচণ্ড ক্লান্তির কারণে সেই জায়গাটার ছবি নেওয়া হয়ে উঠছে না সেভাবে। এবং সকালেও খুব দ্রুত বেরিয়ে পড়ার তাড়নায় অনেক সময় ভুলে যাচ্ছে। কিছু কিছু ত্রুটি রয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখুন বাড়িগুলো ইটের তৈরি, ছাদ ঢালু, কিন্তু খুব সুন্দরভাবে তৈরি। এসব অতি প্রাচীন ভূমি। কিছু সরকারি সহায়তা আর কিছু স্বেচ্ছাসেবকদের কল্যাণে অনেক জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তার পিছনে যে ছেড়ে এসছি, ভিল গ্রামের অনেক পিছনে, ওখানে ছেড়ে এসছি কিছু কিছু গ্রাম হতদরিদ্র অবস্থা, মানে জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এক একটা ঘরে ছোট ছোট কম বয়সী মায়েদের কোলেই 6-7টা করে বাচ্চা, সব ছোট ছোট, গ্রাম ভর্তি হয়েছে বাচ্চায়, এরকম অবস্থা। এই দেখলাম সজনে গাছে সজনে ধরে গেছে, সব জায়গায় ফুল দেখেছি আর এখানটায় ধরে গেছে। ছোট ছোট গ্রাম। সকালে কিছু খেতে হবে, দেখি সামনে কোনো ভালো দোকান পেলে, যা পাবো তাই খাবো। নর্মদে ঘর। মাঝে মাঝে এরকম কুলকুল করে বয়ে চলেছে ছোট ছোট পাহাড়ি নদী। জল চলার একটা মিষ্টি শব্দ। আরও মিষ্টি জিনিস এখানে আছে, এই জায়গাটার চারিপাশে বেশ কিছু আম গাছ আছে, সেই আমের বোলের গন্ধে ম ম করছে জায়গাটা। আর মহুয়া গাছে মহুল ফুল আসতে শুরু করেছে, তবে মহুয়া গাছতলায় বেশিক্ষণ দাঁড়ানো খুব মুশকিল। মহুয়া ফুলের আমার অভিজ্ঞতা আছে, পুরুলিয়ায় একবার একটা মহুয়া গাছের তলায় বসেছিলাম, ফুল কুড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরছিল, গা বমি বমি পাচ্ছিল। ফুলের গন্ধও এমন, যারা অনভ্যস্ত, যারা নেশা করে না, তাদের বমি পেতে পারে। মহুল গাছের এখন ফুল আসার সময় শুরু হয়ে গেছে, অনেক গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। এরকম ছোট ছোট কুড়ে ঘর আছে, মানুষজন থাকে, এইভাবে তারা জল ধরে রাখে হাঁড়িতে। नर्मदे हर माई अभी बिस्तर से उठे नहीं उठ जाओ। একটি অদ্ভুত দৃশ্য দেখাই তো। আমি এসছি এই দিক থেকে, প্রচণ্ড খাড়া রাস্তা। তো এখানে রাস্তার ঠিক মাঝখানে একটা কৃত্রিম ডিভাইডার করা হয়েছে এই পাথরের টুকরোটা দিয়ে। তার মানে
উপর থেকে যে বাহন আসবে সে যেন এই ডান দিকে খুব বেশি না চেপে আসে এই বাঁকের মুখে, এই জন্যেই এই ব্যবস্থা, তাতে দুর্ঘটনার ভয়টা কমবে। এই জায়গাটিতে এসে সে তার গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য। আবার চলতে চলতে আবার একটি পাহাড়ের চূড়ার দিকে উঠছি ধাপে ধাপে পাক খেয়ে খেয়ে। খুব কঠিন পথ, দম লেগে যায়। তো সকাল থেকে অনেকটা পথই চলে এসেছি, 3 কিলোমিটার তো বটেই। আর এই যেখানে উঁচুতে চড়তে হচ্ছে সেই জায়গাটা দম বেরিয়ে যাচ্ছে। তবে স্থানীয় লোক হলে আমিও কি আর পায়ে হাঁটতাম, বাইক কিনে নিতাম। সহজ রাস্তা, সব ঘরে ঘরে বাইক আছে। ছোট গ্রামবাসী, বেশি সঙ্গতি নেই, তাও একটি বাইক তাকে রাখতে হয়েছে। আগে হয়তো গাধা রাখতো, তো বাইকের থেকে গাধার দাম বেশি। তো এই গ্রামে এখানে একটি এই বোরওয়েল সাবমার্সিবল বসানো আছে, তার সাহায্যে এখানে একটু জলের ব্যবস্থা আছে। সব জায়গায় এই সুযোগ নেই, সরকারি প্রকল্পের মাধ্যমে এগুলো দিচ্ছে। তো এখান থেকে কমণ্ডলুতে জল নিলাম। এটি একটি উঁচু পাহাড়ের উপরে গ্রাম। তা পাহাড়টি চড়তেই আমার কম করে 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর ওই পাশে আরেকটি পাহাড় আছে, এর দ্বিগুণ উঁচু, ওটা জনশূন্য, ওখানে বসতি স্থাপনের সুযোগ নেই, ভয়ঙ্কর পাহাড়। তো আপাতত এই পাহাড়ের চূড়া, এটা মহারাষ্ট্রের মধ্যে। তো এখন আমি আছি রাজবাড়ি গ্রাম থেকে 4 কিলোমিটার আগে। 4 কিলোমিটার হেঁটে ফেলেছি সকাল থেকে, আর বেশি হেঁটেছি। এখন রাজবাড়িতে একটি আশ্রম আছে, কিন্তু কোথাও কিছু দোকান জাতীয় কিছু পেলে খেতে হবে, পেটে বল থাকাটা খুব জরুরি। এখানে গ্রামগুলো অতি প্রাচীন এবং একটু মানে ঘরদোর রকমটা আলাদা। সব প্রত্যেকটা বাড়ির প্যাটার্ন একই রকম, এই ইটের তৈরি, দেয়ালটা, ছাদ টালির। সব জায়গায় বৃষ্টি একটু কম হয়, বর্ষাকালটা ভালোই বৃষ্টি, আর ঝড় এসব জায়গায় হয় না। মানে সমুদ্রভূমির যে ঝড়ের যে দাপট, তীব্রতা, এসব এলাকাতে পৌঁছয় না। আর সব জায়গায় প্রিয় হচ্ছে এই হচ্ছে মহুয়া গাছ। এই গাছটাতে এখনও ফুল আসেনি, নিচে দেখলাম কয়েকটা গাছে ফুল আসছে। তো কোনো ফুলওয়ালা মহুয়া গাছ দেখতে পেলে আপনাদের দেখাবো। অনেকেই হয়তো চেনেন না, আবার অনেকে চেনেন। যাই হোক, সূর্যের তেজ এখনো শুরু হয়নি, কিন্তু পাহাড় চড়তে চড়তে হাঁপ ধরে যায় বারবার। তো গত রাত্রে কোনো কিছু চার্জ দিতে পারিনি, কারেন্ট এলাকাটাতে ছিল না। আর এখানে দীর্ঘ সময় ধরে মাঝে মধ্যে এয়ারটেলের সামান্য একটুখানি ছোঁয়া পাচ্ছি, জিও অফ। এইবার সামনে গিয়ে হয়তো জিও টাওয়ার পাওয়া যাবে। জায়গাটা কারেন্ট লাইন গেছে, কারেন্টও আছে। নর্মদে হাট। তো
এখন 10টা বেজে গেল, কিন্তু এখনও রাজবাড়ি পৌঁছতে পারিনি। তো এই হচ্ছে উদি নদী। তো এই উদি নদী কাল বিকেলবেলা পার করেছিলাম সঙ্গমের কাছে, যেখানে উদি নদীর সঙ্গে মা নর্মদা সঙ্গম হয়েছে, ওখানে পার করেছিলাম। তো সেই উদি নদীর লম্বা দূরত্বটা এখন এখানে দেখতে পাচ্ছি। তো গ্রামবাসীদের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে রাজবাড়ি ছেড়ে দুনবাড়া অনেকটা দূর। তো সেখানে রাস্তায় খাবার দাবার পাওয়া খুবই মুশকিল। ওই বিস্কুট চা এসব হয়তো পাওয়া যেতে পারে, তার বেশি কিছু নয়, কিন্তু শরীরে তো খাদ্য দরকার। ভাবছি এই আশ্রমেই আপাতত বিশ্রাম নিয়ে এখানে দুপুরের খাবার খেয়ে তারপর রওনা হব। মানে পাহাড়ি রাস্তায় চলার সবথেকে বেশি জরুরি হলো খাবার। নর্মদে হাট। তো মনে হয় আশ্রমে এসে গেছি। ওই সাদা পোশাক পরা দেখতে পাচ্ছি। নর্মদে হাট। নর্মদে হাট आज 24 तारीख दोपहरे महाराष्ट्र गांव का नाम क्या है जी? রাজবাড়ি। তো রাজবাড়ি গ্রামের এই একটা অংশ এটা। এখানে দুপুরবেলা এই গৃহটিতে আমি ভোজন প্রসাদী নিয়েছি মায়ের কাছে। মা খুব যত্ন করে খাইয়েছেন। এনারা দুজনেই এখানে থাকেন। হ্যাঁ, তো আজকে এখানে ঘন্টা চারেক এই জায়গাটিতে ছিলাম। তো এই ঘর ছেড়ে এখন রওনা হব ধনাজা গ্রামের দিকে। ধনাজা এখান থেকে বেশি দূরে নয়, যদি ওখানে আশ্রমে ইচ্ছা হয় তাহলে থেকে যাব, নাহলে আরও এগিয়ে যাব সামনের পথে। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। चलो महाराज, रास्ता रुकना नहीं। তো এই ঘরটি একদম উদি নদীর তীরে। হ্যাঁ, উদি নদী কালকে সঙ্গম পার হয়েছিলাম। তো রাস্তার ধারে এখানে আমার কাপড় জামা পরিষ্কার করেছি নলকূপে। ঘরটা দেখতে বাইরে থেকে খুবই ছোট, ভাঙাচুরা মতো, কিন্তু ভিতরটি বেশ প্রশস্ত এবং খুব সুন্দর সুগঠিত। তো এই উদি নদীরই আরেকটি সেতু পার হয়ে যাচ্ছি। তো এখন দেখি সামনে রাতের আশ্রয় কত দূর অবধি যেতে পারি। এই ঘরটিতেই ছিলাম, সারা দুপুর কাটিয়েছি। ঘরটি বাইরে থেকে ছোট মনে হলো, ভিতরটা বিশাল বড়। এখন বিকেলটি খুবই মিষ্টি, কারণ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে দূর থেকে। আজ রাত্রে নিশ্চয়ই ঠান্ডা পড়বে। পাহাড়ি গ্রাম, তবে সামনে আমার আর খুব বেশি চড়াই পড়বে না, মোটামুটি এগিয়ে যেতে পারবো। আর প্রচুর প্রসাদ আজকের মা বানিয়েছিলেন। রুটি সুস্বাদু, ফুলকপির তরকারি, তার সঙ্গে খিচুড়ি। তো খিচুড়িটা অন্যরকম, খিচুড়িটা অনেকটা খিচুড়ি হয়নি, অনেকটা পোলাওয়ের মতো, খুবই সুস্বাদু। এমনকি পুরোটা আমি খেতেও পারি। প্রথমে উনি যখন দিয়েছিলেন তখন আমি সবটা অতটা না খেয়াল করেই নিয়েছিলাম। যাই হোক, খুবই সুন্দর কাটলো। এত ভরপুর ভোজন দুপুরবেলা করিনি কোনো দিন। ঠিক আছে, প্রতিটা দিন তো সমান যায় না, কখনো বেশি কম, কিন্তু আজকের ভোজন অতি সুস্বাদু এবং একদম ভরপুর। তাই অনেকক্ষণ বিশ্রাম নিয়েই চলছে। এই ছেড়ে আসলাম, পিছন ফিরে তাকাতে নেই, তাও তাকাচ্ছি। আর সামনে এই হচ্ছে যাত্রাপথ।
এখান দিয়ে দিন 20 আগে সন্ত পুরুষ আমাদের দাদা গুরু চলে গেছেন এই রাস্তা দিয়ে। ওই মায়ের সঙ্গে, যার কাছে আমি আজকে দুপুরে অন্ন গ্রহণ করলাম, দাদা গুরুর সাথে ওই মায়ের কথাও হয়েছে কিছু কিছু ব্যাপারে। তো ওই মাটিকে নর্মদা মায়ের আরতির ইত্যাদি কিছু কাগজ আমার কাছে বাড়তি ছিল, সেগুলো দিলাম। বললাম যে সকাল সন্ধ্যা তার আরতি পূজা করার জন্য। নর্মদে হর। পড়ন্ত বিকালে এখন আমি ধড়গাঁও বাজারের মধ্যে দিয়ে চলেছি। বাজারটি অনেক লম্বা, যে কত লম্বা তার শেষ নেই। আমি প্রায় 15-20 মিনিট হয়ে গেল এই বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। তো বিশাল লম্বা বাজার, সব ধরনের কিছু জিনিস এখানে পাওয়া যায়। ফল, সবজি, মাছ, মাংস, দুধ, ওষুধ। অন্যান্য অঞ্চলের বাজারের থেকে এটার একটাই তফাৎ, মানে হঠাৎ করে পাহাড় জঙ্গল ভেদ করে এই বাজার, মানে এখানকার এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার। পাহাড় পর্বতগুলোর উপরে যত প্রয়োজনীয় সামগ্রী দরকার হয় এখান থেকেই তারা সংগ্রহ করে, কেনে, আর যতটা পারে মোটর সাইকেলে করে নিয়ে যায়, বাকিটা পিঠে করে পাহাড় চূড়ায় পর্যন্ত নিয়ে যায়। এই বাজারটিতে নেই এমন কোনো জিনিস নেই, সব কিছুই আছে। তো এই বাজারের শেষে একটি আশ্রম আছে, সেখানেই রাত্রি যাপন করব। নর্মদে হর। ধড়গাঁও নর্মদা মন্দির তথা অম্বিকা মন্দির, এখানেই আজ আমরা রাত্রি যাপন করছি।